আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ করবো, এটা একটু বড় টাইপের ম্যাথ, মানে সাইজ একটু আগেরগুলা থেকে একটু বড়। তো এটা পরীক্ষাতে ধরেন আসলে আপনার যদি 30 মার্কের পরীক্ষা থাকে, এটা 12 থেকে 13 মার্কসের জন্য আসবে, মানে একটা সিঙ্গেল ম্যাথ। সো আচ্ছা, আপনারা তো নিউরাল নেটওয়ার্ক পড়তেছেন তাই না? আচ্ছা, এখানে নিউরাল নেটওয়ার্কের তো কাজ কি হবে? নিউরাল নেটওয়ার্কে বেসিক্যালি 3 ধরনের কাজ করি আমরা। একটা হচ্ছে যে আপনার কিছু ডেটা মেশিনকে বলেন যে এটা হচ্ছে আপনার, এটা একটা থিং এ, এটা বি, এটা সি, এভাবে আপনি বলেন। বলার পর আপনি যখন ট্রেনিং ফেজ শেষ করেন, তখন নিউরাল নেটওয়ার্কের যে কাজটা হবে, আপনি যদি সিমিলার টাইপের আরেকটা দেন, এটা সে বলবে এটা সি। এটাই তো ছিল এই। আচ্ছা, একটু একটু কথা বললেন না, আমি মানে বেশিক্ষণ হয়তো পারতো, সবসময় পড়াই না, একটু একটু কম করে কথা বলেন আর কি। তো এখন দেখেন এই যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা বলি সুপারভাইজড লার্নিং। আচ্ছা আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ আছে যে হচ্ছে ধরেন, আচ্ছা সাপোজ এই পাশে টিম এ, এই পাশে টিম বি। আমি আমি এই এই ছবিটাই দিয়ে দিলাম। এই ছবিটা পুরো রুমের ছবিটা, সিসিটিভি আছে মনে হয়, এখান থেকে ক্যাপচার করা। তো ক্যাপচার করা তো আপনার, আমি কিছুই দিইনি, আমি জাস্ট এটাই দিয়ে দিছি, মানে এই ছবিটাই দিছি। এখন ধরেন আমার টাস্কটা কি, টাস্ক কিন্তু ডেফিনেট না। আমি কিন্তু বলেও দেইনি যে আপনারা টিম 1, আপনারা টিম 2, এটা কিন্তু বলেও দেইনি। এখন আমার আমার অ্যালগোরিদমের যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে অ্যালগোরিদম সিমিলারিটি ডিসিমিলারিটি কনসিডার করবে। প্রথমে হয়তো বা কনসিডার করবে, আচ্ছা মাঝখানে তো অনেকগুলা গ্যাপ, তো মানুষ যেভাবে চিন্তা করে যে একটা টিম সেম জায়গায় থাকা উচিত, তো তার মানে আপনারা এক জায়গায়, ওনারা আরেক জায়গায়। সে আরেকটা বিষয় চিন্তা করতে পারে যে আমার থেকে ডিস্টেন্স, আচ্ছা আপনাদের কাউকে ক্যাপ্টেন ধরলো, ক্যাপ্টেন ধরে তার থেকে বাকিদের ডিস্টেন্স বের করলো, ধরেন 3 মিটার পাইছে সবার ম্যাক্সিমাম ডিস্টেন্স। এখন উনাদের কাউকে যখন করতে গেছে, তখন দেখে যে মোর দেন 5-7 মিটার ডিস্টেন্স পার হয়ে গেছে। তো তখন আরেকটা প্যারামিটার নিল যে না, উনাদের প্রত্যেকটা এলিমেন্ট আপনাদের ক্যাপ্টেন থেকে কিন্তু অনেক দূরে আছে, সুতরাং সে এইভাবেও চিন্তা করতে পারে। আবার হচ্ছে ডিসিমিলারিটি চিন্তা করতে পারে, যেহেতু মেল ফিমেল, সুতরাং হচ্ছে আবার এইভাবেও চিন্তা করতে পারে যে জেন্ডার আলাদা, জাস্ট মানুষের মতো চিন্তা করা আর কি। তো আমরা কিন্তু এইগুলা কোনো কিছুই তাকে বলে দেইনি। বলে না দেওয়ার পর সে হচ্ছে সিমিলারিটি ডিসিমিলারিটির উপর বেসিস করে সেই চিন্তাটা করে নিছে যে হচ্ছে আমার, আমি কোনগুলাকে এক গ্রুপে রাখবো, কোনগুলাকে আরেক গ্রুপে রাখবো। এখন নাম্বার অফ গ্রুপ চেঞ্জ হইতে পারে, যে এমন হইতে পারে যে ধরেন এই পাশে আছেন, মাঝখানে আরেকটু ফাঁকা আছে, আপনার কয়েকজন এই পাশে বসছেন, আরেকজন ওই পাশে বসছেন, সে কি করলো, 3টা গ্রুপে ভাগ করে নিল। এখন এই নাম্বার অফ গ্রুপস কতগুলো হবে আপনি যদি ফিক্স করে দেন সেটা তো ভালো, আর যদি ফিক্স না করে দেন সেক্ষেত্রে সে যদি ফিক্স করে, সে তার ইচ্ছা মতো ই করবে আর কি। তখন এই যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা বলি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, যেটাকে নর্মালভাবে আমরা ক্লাস্টারিং বলি। আগে যেটা ছিল সুপারভাইজড এ বি সি, এবং ডেফিনেটলি ট্রেনিংয়ের সময় বলে দিছিলাম যে এটা এ, এটা বি, এটা সি। সুতরাং এই যে এ বি সি বলে দিছিলাম, নোন ডাটা এটাকে আমরা বলি। এটাকে আমরা যেহেতু নোন ডাটা বলি, সুতরাং এটাকে আমরা, এই অ্যাপ্রোচটাকে আমরা বলি সুপারভাইজ। সুপারভাইজ মানে কি, আপনি কারো আন্ডারে আছেন, সুপারভিশন সবসময় আপনাকে খেয়াল রাখতেছে। আমরা বলি না সুপারভাইজার, তার কাজই হচ্ছে আপনাকে সুপারভিশন দেওয়া। তো এই সুপারভিশন কি দেয়, সুপারভিশন দেয় হচ্ছে লেভেল ডেটা। লেভেল ডাটা হচ্ছে, বানানটা হচ্ছে LABEL ED। লেভেল ডাটা বলতে এর সাথে ট্যাগ যুক্ত ডেটা। লাইক হচ্ছে আপনি রাস্তায় হাঁটতেছেন, কারো কারো ট্যাগ, সে আওয়ামী লীগ, সে বিএনপি, সে পুলিশ, এই যে ট্যাগ যুক্ত ডেটা, বুঝতে পারছেন? আর যদি পুরা সব মানুষজনকে এমনি রেখে দেন, সেক্ষেত্রে আপনার ওইটা কিন্তু কোনো ট্যাগ থাকবে না। ট্যাগ ট্যাগ বুঝায় আপনাকে, ধরেন আপনি কি করছেন, ইমেজগুলো আছে, অনেক ধরনের ইমেজ আছে। আপনি কি করছেন, পতেঙ্গাতে ঘুরতে গেছেন, আপনি হচ্ছে আবার ঘুরতে গেছেন কোথায়, পাহাড়ে ধরেন, আচ্ছা কাপ্তায়ও ঘুরতে গেছেন, আপনি হচ্ছে কক্সবাজারেও ঘুরতে গেছেন, তিন জায়গা। তো আপনি কি করছেন, একটা ফোল্ডার বানাইছেন, ফোল্ডারের মধ্যে নাম লিখছেন পতেঙ্গা ট্যুর, এটা হচ্ছে একটা, কক্সবাজার ট্যুর 2টা, কাপ্তাই ট্যুর 3টা। এখন দেখেন আপনি প্রত্যেকটা ইমেজ যে ওই ফোল্ডারে রাখছেন, ফোল্ডার কি কন্টেইন করতেছে, ইনফরমেশন কন্টেইন করতেছে যে এটা কোন জায়গা থেকে তোলা, তাই না? তো এইটা একটা লেভেলিং আমরা অ্যাড করে দিছি না এখানে, ওকে। সুতরাং এইটা, এই যে দেখেন, এই যে 3টা আলাদা আলাদা ক্লাস, এটাকে আমরা 3টা আলাদা আলাদা ভাগ চিন্তা করতে পারি। পতেঙ্গা একটা ক্লাস, কাপ্তা একটা ক্লাস, চট্টগ্রাম কক্সবাজার একটা ক্লাস। অর্থাৎ আপনি যদি ইমেজের ক্ষেত্রে চিন্তা করেন, আপনার আলাদা আলাদা ফোল্ডারের যে নাম থাকে, এটাই হচ্ছে আপনার ক্লাস। এখন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আরও ডিফারেন্ট সর্ট অফ অ্যাকশন চিন্তা করতে পারেন। ধরেন আমার মাস্টার্স ছিল হচ্ছে আপনার ভায়োলেন্স নিয়ে কাজ আর কি, ভিডিও থেকে ভায়োলেন্স।
ভায়োলেন্সের বিষয়টা বোঝায় যে ধরেন পুলিশ তো হচ্ছে আপনার দিন শেষে কী করবে, সে হচ্ছে একটা সিসিটিভি ফুটেজের অনেকগুলো আপনারা দেখছেন তো, অনেকগুলো ফুটেজ নিয়ে বসে থাকে, বসে থাকার পর হয়তো বা সে খেয়াল রাখতেছে এখানে কী হয়েছে, এই ক্যামেরায় কী হয়েছে, এই ক্যামেরায় কী হয়েছে। বাট চিন্তা করেন যে এতগুলা ক্যামেরা মনিটর করা তো ইম্পসিবলের কাছাকাছি, আসলে মনিটর করা রিয়েল টাইম মনিটর করা, কারণ মানুষ তো 24 ঘন্টা কাজ করতে পারবে না। ইভেন ইফ আপনি যদি বলেন যে আমি করে দিব, আমি শিফটিংয়ে কাজ করাবো 3 ঘন্টা করে, তারপরেও আপনি 20টা ক্যামেরা রাখেন, মানুষ কিন্তু সবগুলোকে পারবে না। তো এইটাই ছিল আমাদের অটোমেট করা, যে হচ্ছে গুলি করতেছে না কেউ, কেউ হচ্ছে আপনার আনইউজুয়ালি হচ্ছে লাঠি নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে কিনা, অথবা মুভমেন্টটা খুবই আনইউজুয়াল কিনা, অথবা পিসফুল কিছু প্রোটেস্ট আছে না, মানুষজন হেঁটে যায় আনন্দ মিছিল করে, তো ওগুলাও তো পার্থক্য করতে হবে। এই কাজটা ছিল আলাদা করা আমার ইয়ের থেকে। তো দেখেন এখানে কাজগুলো একটা চিন্তা করেন, কেউ কেউ হচ্ছে ফায়ার করতেছে, ফায়ার একটা ক্লাস চিন্তা করতে পারেন। আবার হচ্ছে এই লাঠি বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন আরেকজনকে মারতেছে, এটা একটা ক্লাস চিন্তা করতে পারেন। নর্মালি পিসফুলি একজন মানুষ একজনের ঘাড়ে হাত দিয়ে যাইতেছে, এটা তো অবশ্যই পিসফুল। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করে এটা নিয়ে কাজ করছিলাম আর কি। তো এখন যদিও এটার মধ্যে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে টাইম ফ্রেম দেখানো। টাইম ফ্রেম দেখানো বলতে হচ্ছে ভিডিওটার মধ্যে ধরেন আপনি 30 মিনিট একটা ভিডিও দিচ্ছেন, এখানে 27 থেকে 28 সেকেন্ডের মাঝখানে এই অ্যাক্টিভিটিটা হয়েছে, মানে ঠিক আছে আপনি ক্লাসিফিকেশন করবেন, কিন্তু একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার যখন অ্যাপ্লিকেশনে যাবেন তখন তো 1 ঘন্টার মধ্যে 4 ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে। সেই সেম রাস্তায় নর্মাল অ্যাক্টিভিটি হইতে পারে, একটু পরে মারামারি হইতে পারে, একটু পরে আপনার যে কোনো কিছু হইতে পারে। তো আপনার টাইম ফ্রেমটা দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি এই সময় থেকে এই সময় এটা হয়েছে, ওই সময় থেকে এটা হয়েছে, তো আমরা হচ্ছে ওইটা প্রোভাইড করছিলাম। তো এটার মধ্যেও দেখেন এই যে আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার, যদিও মনে হবে এটা নিউরাল নেটওয়ার্কে একটা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাট আমাদের হচ্ছে এখানে অ্যালগরিদমটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওই অ্যালগরিদমটাই এখানে পড়ানো হয়, গ্রাফিক্সেও পড়ানো হয়। এটা হচ্ছে যে আমরা বলছি সুপারভাইজড আনসুপারভাইজড। তো এই আনসুপারভাইজডের একটা অ্যালগরিদম হচ্ছে আপনার কে মিনস অ্যালগরিদম। এটা দিয়ে আমরা ক্লাস্টার করি, কীভাবে কী করি আপনাদের আমি বুঝাবো একটু পরে। তো এখানে আরও কয়েকটা অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমগুলো আমরা ফাইনালের জন্য রাখবো এগুলো। তো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই বোঝানো হয়েছে, দেখেন এই যে এইটা যদি আপনাকে একটা দেওয়া হয়, এটা হচ্ছে আপনাকে বললো যে আপনি এটাকে ভাগ করতে হবে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। তো ধরুন 3টা ভাগেই বলছে, আপনি কী করবেন, আপনি বলবেন যে আচ্ছা কালার বেসিসে আমি এটাকে একটা কালারে এটা রাখি, এটাকে একটা রাখি, এটা সুন্দরভাবে কিন্তু ভাগ হয়ে গেছে। তো আমাদের যে আজকের অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটার কাজ হবে যে আমরা হচ্ছে আমাদেরকে চিন্তা করেন এই বলগুলো এক একটা পয়েন্ট, 2D কোঅর্ডিনেটে 3D কোঅর্ডিনেটে একটা পয়েন্ট। তো আপনার কাজ হবে যে এই পয়েন্টগুলো কোন পয়েন্টগুলো ক্লোজার টু ইচ আদার, কোন পয়েন্টগুলো আবার নিজেদের মধ্যে ক্লোজার, কোন পয়েন্টগুলো আরেকটা নিজেদের মধ্যে ক্লোজার, এভাবে আমি তাদেরকে ভাগ করব। এখন এইটার অ্যাপ্লিকেশন কি? আচ্ছা, এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন বলতে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করছেন তারা হয়তো বা খেয়াল রাখবেন, কি ফ্রেম বলতে একটা শব্দ আছে, যে একটা ভিডিওর মধ্যে, আচ্ছা ইউটিউবে থাম্বনেল যেটা দেয়, ইউটিউবে চিন্তা করেন ওটা একটা কি ফ্রেম, মানে ওইটাই মেইন আকর্ষণ। আপনি যদি জাস্ট ওইটা দেখেন, আপনি পুরো ভিডিও সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এরকম কনসেপ্টটা এরকম। এখন এমন নাও হইতে পারে যে একটা ধরেন 5 সেকেন্ডের একটা ভিডিও তো আসলে ইমেজের প্রতি সেকেন্ডে কতগুলো ইমেজ আপনি হচ্ছে বার করতেছেন, ধরেন এটা 30 FPS-এ, তাহলে 5 সেকেন্ডে কতগুলো থাকবে, 30 × 5 মানে 150টা থাকবে ইমেজ থাকবে। তো এখান থেকে কি ফ্রেম বলতে বোঝায় কি, যে ভিডিওটার থেকে আমি প্রত্যেকটা ভিডিওই তো মিনিংফুল কোনো না কোনো সেন্সে। তো আপনি হচ্ছে ধরেন এটা হচ্ছে ওই যে মারামারির একটা দৃশ্য, সবসময় তো আর মারামারি হবে না, একসময় কী করছে একজনের মাথায় আঘাত করছে, এই যে ফ্রেমটা এটাই আপনার টপিক অফ ইন্টারেস্ট না? কি বলতে বোঝায় যে কি প্লেয়ার, যেরকম আমরা বুঝি যে মূল প্লেয়ার, তো মূল ফ্রেমটা যেটা মানে দ্যাট মিনস 150 থেকে আমার সাম ফ্রেম থাকবে, যে ফ্রেমটা টোটাল ভিডিও সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন টোটাল ভিডিও সম্পর্কে ইনফরমেশন দিবে এই কি ফ্রেম কয়টা হইতে পারে। তো আপনি চিন্তা করেন ধরেন একটা কি ফ্রেম বললাম, তাহলে একটা হলে ইনফরমেশন একটু কম পাওয়া যাবে। আমি কি ফ্রেমের সংখ্যা যদি বাড়াই তাহলে ইনফরমেশন হচ্ছে আপনার বেশি পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে 150টাকে যদি কি ফ্রেম বলি তাহলে তো আর কোনো রিডাকশন কিছু করতে পারতেছি না আমি, তার মানে আমার টোটাল সবগুলা ভিডিও নিয়ে কাজ করা লাগতেছে, মানে সবগুলা ফ্রেম ইমেজ নিয়ে কাজ করা লাগতেছে। তো আমাদের আসলে উদ্দেশ্য কি হয়, আমরা যখন আপনার কম্পিউটার ভিশন শব্দটা মনে হয় শুনছেন আপনারা, ভিশন নিয়ে যখন কাজ করি তখন হচ্ছে আপনার আমাদের উদ্দেশ্য থাকে যে আমি ভিডিওগুলো যখন ট্রেন করব, যে আমি হচ্ছে 2টা ইনফরমেশন মাথায় রাখবো। একটা হচ্ছে যে সবগুলো এসেনশিয়াল ইনফরমেশন থাকবে,
কিন্তু কোনো কিছু রিডান্ডেন্ট থাকবে না। রিডান্ডেন্ট বলতে সিমিলার অ্যাকশন দুইবার আমি রাখবো না। ধরেন ওই 150টা ফ্রেমের মধ্যে আমি ছিলাম, ধরেন আমি 5টা ফ্রেমে বসেছিলাম, তো আমি 5টা ফ্রেমে তো বসেই ছিলাম, এটা তো আলাদা কোনো মিনিং নেই, আছে নাই কিন্তু। তো আমাদের এই যে কি ফ্রেম সিলেকশন, আপনাকে বললাম আমি 150টা ফ্রেম থেকে আপনি 5টা ফ্রেম নেবেন। এখন কি ফ্রেম সিলেকশনটা কীভাবে হবে, এখানে যেটা করে সেটা হচ্ছে এখানেও কে মিনস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা হয়, এখানেও সে স্ট্রাকচারাল সিমিলারিটি ফাইন্ড আউট করে। এখন আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আমরা এই বিন্দু এখানে যেমন বলগুলো দেখে ইজিলি বুঝতেছি যেগুলো কালার দিয়ে আলাদা করা যায়, ইমেজের ক্ষেত্রে স্ট্রাকচারাল সিমিলারিটি দিয়ে আলাদা করা কিন্তু কঠিন, কারণ দিন শেষে ইমেজ কিন্তু 0 এবং 1, এই এছাড়া তো কিছুই না। মানে এটা নাম্বার 0 এবং 1 বলতে বোঝায় যে 0 থেকে 255 এই নাম্বার আর কি, মানে 8 বিটের যদি চিন্তা করেন। তো এখন এখানে সিমিলারিটি কি, সিমিলারিটি হচ্ছে যেমন হিস্টোগ্রাম সিমিলারিটি, মানে অবজেক্টের স্ট্রাকচারের সিমিলারিটি, তারপর হচ্ছে কালারগত সিমিলারিটি। তো ওই জায়গায় এই অ্যালগরিদমটা আপনি যদি কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা অ্যাপ্লাই করেন, সেটা হবে আপনি কে এর মান 5 দিয়ে দিলেন, সেটা হচ্ছে যে ধরেন আপনি কি করছিলেন, কয়েকটা অ্যাকশন বসে যে আপনি বসেছিলেন, বসার পর একটু করে উঠতেছেন, আবার উঠে গেছেন, দৌড় দিছেন একটা, ধরেন 4টা ফ্রেমই, তো আপনি বসে যখন ছিলেন এটা অ্যাকশন একটা, এখান থেকে যদি আপনার একটা ফ্রেম নেই, 10টা ফ্রেম ছিল এরকম বসার, এখান থেকে একটা ফ্রেম নিছে, এরপর আপনি উঠতেছেন, তো এই মোমেন্টটার ধরেন 5-7টা ফ্রেম আছে, ওইখান থেকে একটা নিছে, তারপর আপনি দাঁড়ায় আসেন, ওইখানে 20টা ফ্রেম আছে, একটা নিছে, দৌড়াইতেছেন তখন একটা ফ্রেম নিছে। আচ্ছা এই 4টা ফ্রেম যদি আমরা নেই, তাহলে আমার টোটাল ভিডিওর ইনফরমেশন চলে আসতেছে না আমার। এখন এই কাজটা যে যত বেশি এফিসিয়েন্টলি করতে পারবে তত বেটার না আমার। তো আমার যদি এরকম হয়, এখানে ধরেন আপনার 150টা ফ্রেম, তো চিন্তা করেন যে এটা হচ্ছে আমার বসা সিটি, এটা হচ্ছে এখানে অনেকগুলা ফ্রেম আশেপাশে সিটিং আছে, এরপরে হচ্ছে ধরেন আমি স্ট্যান্ডিং আপ লাইক স্ট্যান্ডিং মানে উঠতেছি এরকম, এখানে কয়েকটা আছে, এরপরে হচ্ছে এখানে কয়েকটা আছে যেখানে দাঁড়ায় আছি, এখানে কয়েকটা আছে যে ফ্রেমগুলো হচ্ছে আমি ধরে দিচ্ছি। তো আমি কি করলাম, এখান থেকে একটা ফ্রেম নিলাম কি ফ্রেম K1, এখান থেকে একটা নিলাম কি ফ্রেম K2, এখান থেকে একটা নিলাম K3, এখান থেকে একটা K4। এর মাধ্যমে আসলে কি হইতেছে দেখেন, এর মাধ্যমে যেটা হইতেছে আমি কিন্তু সবগুলা ফ্রেম নিয়ে আর কাজ করব না। তো দ্যাট মিনস আমি যদি সব ফ্রেম নিয়ে কাজ না করি, সুবিধা কি হবে দেখেন, বর্তমান বিশ্বে তো চিপ নিয়ে ওয়ার চলতেছে একজনের সাথে আরেকজনে। আমেরিকা কিন্তু তার সফিস্টিকেটেড চিপগুলো কারো কাছে এখন বেচে না, আগে একটা সময় বেচতো। জিপিইউ তো শুনছেন নামটা আপনারা, দেখবেন যে জিপিইউগুলা আপনার হচ্ছে হাই কম্পিউটেশন করতে পারে, ওই জিপিইউগুলো আমেরিকা এখন আর বেচবে না। কারণ হচ্ছে, তো আপনি যখন ইমেজ প্রসেস করবেন, চ্যাট জিপিটি বলেন বা হচ্ছে আপনার গ্রক বলেন, এগুলো যখন ট্রেন করা হয়েছে, আপনি দেখবেন 1 লাখ 2 লাখ জিপিইউর ক্লাস্টার তৈরি করে দেন আপনার ধরেন 20 দিন 50 দিন ধরে ট্রেন করে তারপরে কিন্তু এই মডেলগুলো আসছে। এই মডেলগুলো কিন্তু আমরা ট্রেন করতে পারবো না, কারণ এগুলা প্রসেস করার পাওয়ার আমাদের নাই। কারণ এগুলার দেখেন দিন শেষে সবগুলাই তো একটা লিঙ্কেজ খুঁজে বের করা, এই লিঙ্কেজ খুঁজে বের করা বলতে ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন করা, এই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন করাটা এতটা ইজি না। ইভেন হচ্ছে আপনি এটা দেখবেন যে হচ্ছে মেটা মানে হচ্ছে ফেসবুক, ওরা কিন্তু সুপার ইন্টেলিজেন্স নামে একটা ল্যাব করছে, ওই ল্যাবের জন্য তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিনতেছে 20 বছরের জন্য একটা, এটার জন্য এনার্জি লাগবে অনেক বেশি। মানে এই চিন্তা করেন যে হচ্ছে ইভেন আপনি যদি গুগলে সার্চ করেন এটার জন্য কিন্তু এনার্জি লাগে। তো আপনার হচ্ছে ওই বড় বড় যে কোম্পানিগুলো আছে ওগুলা যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড, মানে কারেন্ট বা হচ্ছে পাওয়ার রিকোয়ার্ড, এটা দিয়ে কিন্তু দেশের বিদ্যুৎ চালানো যাবে এরকম একটা অবস্থা আর কি। তো এখানে তাহলে মেন সমস্যাটা হচ্ছে যে ব্রেইন না, আপনি একটা অ্যাপ্রোচ খুঁজে বের করছেন, এই জিনিসটা এরকমই না, এর পাশাপাশি এটা কাজ করার জন্য আপনার রিসোর্স থাকা লাগবে। তা আমি যদি এখানে 150টা ফ্রেম নিয়ে কাজ করি, আচ্ছা আমার কাছে বলেন 4 জনকে ডিল করা ইজি নাকি 150 জনকে ডিল করা ইজি? অবশ্যই 4 জনকে। তো আমার ল্যাপটপে আবার হচ্ছে জিপিইউর ক্ষেত্রেও সেম। তো এখন আমরা যদি কোনোভাবে দেখেন এগুলা যদি স্ট্রাকচারাল সিমিলারিটির উপর বেসিস করে আমরা পয়েন্টে ভাগ করে ফেলতে পারি, আমার ভিডিও নিয়ে যেটা কথা বলতেছিলাম, এরপর ওই প্রত্যেকটা জায়গা থেকে একটা নিলে কি হবে, রিডান্ডেন্ট ফ্রেমগুলা থাকবে না। তো আমি মানে এখানে যে K1 এই আশেপাশে যারা ছিল সবাই তো বসাই ছিল, আমি সবগুলো নিয়ে কেন কাজ করবো, আমি একটা নিতে পারি। তো এইভাবে এই যে আলাদা আলাদা করে দিতেছি, এখানে কিন্তু আমি তাকে বলে দেই নেই যে তুমি বসাগুলা হচ্ছে এটা করো, এটা করো, অর্থাৎ টোটাল প্রসেসটাই কিন্তু আনসুপারভাইজড। কিন্তু সে হচ্ছে আমার ফ্রেমগুলার সিমিলারিটি ডিসিমিলারিটির উপর বেসিস করে সে 4টা ভাগে ভাগ করছে, আমি বলছিলাম যদিও 4 ভাগে ভাগ করতে। এরপরে সে ওই জায়গা থেকে একটা করে ইমেজ নিয়ে সে হচ্ছে এইভাবে আমাদেরকে 4টা ফ্রেম দিতে হবে, 4টা ফ্রেম K1 থেকে K4।
এখন আমাদের কাজ হবে এগুলা নিয়ে কাজ করা। তো এটা চিন্তা করেন, এটা তো আমি একটা ভিডিও নিয়ে কথা বললাম, আপনার হাতে যদি 1 লাখ ভিডিও থাকে তাহলে ওইখান থেকে 4টা করে নিয়ে কাজ করা মোর বেটার না 150টা থেকে প্রতিটা নিয়ে কাজ করার থেকে? তো খুবই তো, কারণ আপনি যখন এগুলা ফাইনাল ইয়ারে আপনার আছেন কিনা, আপনার কোন ইয়ারে এখন? ফাইনাল ইয়ারে। আপনারা যদি প্রজেক্ট করেন বা আপনাদের কোনো থিসিস থাকে, এখন তো ম্যাক্সিমাম মানুষজন মেশিন লার্নিং নিয়ে কাজ করে, তখন দেখবেন যে হচ্ছে অনেকগুলো প্রজেক্ট রান করতে পারতেছেন না। যে আপনি হয়তো বা কোথায় কোথায় রান করেন, কোল্যাবে রান করেন, কোল্যাবে যেহেতু সবগুলো রান করতে পারেন না, কোল্যাব কিন্তু প্লাস আছে, এটা তো মনে হয় জানেন। আবার হচ্ছে আপনার জুপিটার নোটবুক নিজেদের যে পিসিটা, এখানে হচ্ছে লোকালি যে রান করবেন, লোকালি সমস্যা হচ্ছে যে আপনার ইভেন আপনার ব্রাস্ট হয়ে যাওয়ারও চান্স আছে আপনার পিসি, এটা যদি লং টাইম ধরেই হয় আর কি। সো আমি আপনাদের বলবো যদি বাসায় হয় নিজের পিসিতে রান একটু করবেন না, মানে নিজের পিসিতে করার দরকার নেই, কারণ এটা যত বেশি হচ্ছে আপনি এটা ক্লাউড সোর্সগুলো ইউজ করতে পারবেন তত বেশি বেটার, কারণ এটা পিসি নষ্ট হওয়ার একটা মেইন কারণ, বুঝছেন। আমরা তো মনে হয় যে মেশিন 4-7 ঘন্টা 8 ঘন্টা দিয়ে রান করতেছি, বাট এটা কিন্তু ধরেন আপনার থার্মাল পেস্ট থাকলে দেখবেন, খুলে খুলে একটু দেখেন যে এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আপনার আরেকটা আছে হচ্ছে আপনার ক্যাগল আছে, ক্যাগলের নাম তো শুনছেন, তো ওইটাতেও তো হচ্ছে রান করা যায়। তো ক্যাগলেও দেখবেন যে ওইখানে আপনি যখন রান করছেন আপনার ডাটা সেট সাইজ যদি বেশি থাকে, র্যাম এবং মেমোরি এই দুইটা কিন্তু এক্সস্টেড দেখাবে যে এটা আপনার ডাটা সেট এর মধ্যে ফিট হইতেছে না। দ্যাট মিনস আমাদের আসলে ওরা আপনাকে ফ্রি দিছে, বাট একটা লিমিটেড ফ্রি দিছে। আপনি হয়তো বা 5 থেকে 10,000 ইমেজ কোনো ডেটা সেট রান করতে পারবেন, কিন্তু আপনি 200 ভিডিও নিয়ে যান, প্রত্যেকটা ভিডিও ধরেন হচ্ছে 10 সেকেন্ড, ধরেন 200 ভিডিওই নিয়ে যান, দেখবেন যে রান করতে পারবেন না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে ওই ভিডিওগুলো থেকে কি ফ্রেমগুলো আলাদা করি, আলাদা করে সেভ করে ফেললাম। তাহলে যদি আমি হচ্ছে আপনার ধরেন 1000 ভিডিও নিয়ে কাজ করি, 1000 থেকে আমি 4টা করে আসলে আমার 4000 টোটাল থাকে। তো 4000 কিন্তু ইমেজ, কিন্তু আমি কিন্তু ওই 1000 ভিডিও নিয়ে কোনো সময় ক্যাগলে রান করতে পারবো না কোনো সময়। সো এটার অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে আপনার প্রথমে কি ফ্রেমগুলো বের করেই করা। তো ওই জায়গায় আমার কাজে লাগে হচ্ছে আপনার এই ক্লাস্টারিং অ্যালগরিদমটা, কারণ কি ফ্রেম কিন্তু বের করার সময় এটা কিন্তু আমার নিজের থেকে কোনো ইনপুট দেওয়ার সুযোগ নাই, যে ইনপুট দেওয়া বলতে লেভেল করার কোনো সুযোগ নেই, কারণ সবগুলো ভিডিওতে তো এই 4টা সিনারিও পাবো না আমি। কোনো কোনো ভিডিওতে দৌড়াদৌড়ি সবগুলো হয়তো বা পাইতে পারি, ওখান থেকে সে কীভাবে নিবে, হয়তো বা স্পিড অনুসারে কোনো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের স্পিড তো বোঝা যাবে। স্পিড বলতে হয়তো বা আমরা ফিজিক্যাল কোনো মিটারে পাবো না যে বিষয়টা, বাট ফ্রেম ডিফারেন্স বলতে একটা শব্দ আছে, ফ্রেম ডিফারেন্স দিয়ে মুভমেন্টকে বোঝা যায়। তো এই মুভমেন্ট থেকে সে হয়তো বা হচ্ছে আপনার ফ্রেমগুলোকে আলাদা করে ফেলবে, বাট স্টিল হচ্ছে এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমটা। তো এই হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো অ্যালগরিদম আছে অ্যাকচুয়ালি, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কে মিনস, এবং পরীক্ষাতে ধরেন 10 থেকে 12 মার্কস এটা আসবেই, মানে এটা আপনার প্র্যাকটিস করা লাগবে, কারণ ম্যাথ যেহেতু একটু বড় থাকে এবং কত রাউন্ড শেষে এই ম্যাথটা শেষ হবে এটাও ডিপেন্ড করে যে হচ্ছে আপনার ম্যাথের ডেটাগুলো কীভাবে দেওয়া হয়েছে, কতবার ইটারেট করে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, নিজেদের একটা করতেও দিব, একটু খেয়াল রাখবেন জাস্ট। আচ্ছা, আপনাদের পরীক্ষাতে কি দেওয়া থাকবে? পরীক্ষাতে যেটা দেওয়া থাকবে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টগুলো দেখছেন এখানে, এবং কয়টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট দেওয়া আছে, এবং আপনাদেরকে বলা আছে যে হচ্ছে k=3। কে বলতে বোঝায় যে আপনি কত ভাগে ভাগ করবেন, এটাকে কতগুলা ক্লাস্টারে ভাগ করবেন, বাট আপনাকে কিন্তু কেউ আর কিচ্ছু ইনফরমেশন দিতেছে না, এই পয়েন্টগুলো থেকে তো কোনো ইনফরমেশনই পাবেন না যে এটা কোন সাইডের কোন দিকের, কিছুই না, জাস্ট ম্যাথমেটিক্যাল পয়েন্ট। এখন এগুলাকে আপনাদেরকে 3টা গ্রুপে ভাগ করতে হবে, এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার প্রশ্ন। এখন দেখেন, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে নেবেন আপনি, এই কনসেপ্ট অনুসারে একটা করে তো নেবেন। ধরেন ওইটাকে আমি বললাম হচ্ছে গ্রুপের মেইন পয়েন্ট, মানে মধ্যবিন্দু, মানে আমরা মিডিয়ান বলি না, মধ্যবিন্দু। এখন আপনি কি করতে পারেন, ওই গ্রুপ লিডার অথবা গ্রুপ যে পয়েন্টটা আছে, আপনাকে আমি হয়তো বা পরীক্ষাতে বলে দিতে পারি যে গ্রুপের পয়েন্ট শুরুতে এটা ধরবেন, দেন এটা ধরবেন, এটা ধরবেন, এই 3টা নিজ নিজ গ্রুপের প্রধান। আচ্ছা, অথবা কিছুই বলে না দেওয়া লাগতে পারে, যে কিছুই বলে দেওয়া হবে না, তো আপনি তাহলে লিডার কাদের ধরবেন? এটা সব থেকে মানে জেনারেল প্র্যাকটিস হচ্ছে শুরুর দিক থেকে যে পয়েন্টগুলো দেওয়া থাকে এই পয়েন্টগুলোকে আপনি লিডার ধরতে পারেন। এখন এটাও সত্য যে আপনি যাদেরকে লিডার ধরবেন, আপনাকে এখানে তো আর লিডার কাকে ধরতে হবে বলা হয়নি,
তো এটার উপর কতগুলো স্টেপ লাগতে সেটা ডিপেন্ড করবে। কেউ যদি হচ্ছে আগের থেকে কোনোভাবে বুঝে যান যে না এইখানে এই গ্রুপটা হবে, আপনি চাইলে ইভেন এই ম্যাথ দুই স্টেপেও মিলাইতে পারবেন, বাট ওইটা একটু কঠিন, মানে আগে থেকে বোঝা কঠিন যে কোনটা কোন গ্রুপে যাবে। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি, একটু মনোযোগ দিবেন তাহলেই হয়ে যাবে এটা। আচ্ছা তাহলে এখানে আমার পয়েন্ট আছে টোটাল কয়টা? 8টা। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, সবাই একটু মনোযোগ দিবেন, 5 মিনিট লাগবে বাট একটু মনোযোগ দিবেন। আচ্ছা এখানে হচ্ছে 8টা পয়েন্ট আছে আর আমাকে ইনফরমেশন দিচ্ছে যে আমি এখানে k=3, দ্যাট মিনস আমি 3 ভাগে ভাগ করব। আমার দেখেন শুরুতে আমি এই পয়েন্টগুলোকে x1 থেকে x8 পর্যন্ত ভ্যালু দিয়ে দিছি, খেয়াল করছেন? দেখেন এই সেম পয়েন্ট না এগুলা। আচ্ছা এখন আমার যেহেতু k=3 দেওয়া আছে, আমি হচ্ছে এখানে ধরছি জেড দিয়ে বোঝায় যে ওইটা একটা মূল বিন্দু। তো আচ্ছা জেড এর নিচে যে সাবস্ক্রিপ্ট 1 আছে, এটা দেখেন 1 2 3 আছে না, এটা তাহলে গ্রুপ 1 এর মূল বিন্দু, গ্রুপ 2 এর মূল বিন্দু, গ্রুপ 3 এর মূল বিন্দু। এখন হচ্ছে এখানে আবার সবগুলাই 1 না, এটা বলতে বোঝায় যে ইটারেশন 1 এর জন্য, কারণ মূল বিন্দু বারবার চেঞ্জ হবে, মানে এটা হচ্ছে ইটারেশন 1 এর জন্য, সবগুলাই 1 দেখছেন না? আচ্ছা তাহলে আমি কিন্তু ধরে নিছি, দেখেন আমি হচ্ছে এখানে তিনটা পয়েন্ট করে ধরে নিছি, তাই না? এই যে তিনটা। আচ্ছা এখন আমার কাজ কি হবে? এখন আমার কাজ হবে যে আমি একটা টেবিল তৈরি করব। এই যে এখানে উপরে যে টেবিলটা দেখতে পাইতেছেন 1 2 3 তিনটা টেবিল, যেহেতু তিনটা মূল বিন্দু তিনটা টেবিল, আপনি কি করবেন? এটা হচ্ছে মূল বিন্দুগুলো নিলেন। এখন মূল বিন্দু ব্যতীত বাকি আছে x4 থেকে x8, x4 থেকে x8 এ আপনি কি করবেন? প্রথমে x1 থেকে আপনি x4 থেকে x8 এর ডিস্টেন্স বের করবেন। ডিস্টেন্স তো দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে আপনার ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর একটা ম্যানহাটন ডিস্টেন্স। ইউক্লিডিয়ান ডিস্টেন্স বলতে রোড ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটাই তো। আর একটা ম্যানহাটন বলতে বোঝায় যে পরম মানগুলো নিয়ে, আমরা পরম মান নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা নিব। তো দেখেন এখন এই x1 বলতে কি বোঝায়? 0 0 ছিল না আমার, আর x4 বলতে কোনটা বোঝায়? x4 বলতে এই পয়েন্টটা ছিল না, খেয়াল করছেন? তো এখন যেহেতু এই পয়েন্টটা ছিল, তাহলে 25 আর 25 হচ্ছে 50, স্কোয়ার করলে 50 রোড ওভার করলে মোস্ট প্রবলি 7.07 আসে। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করবেন, সুতরাং এটা পাইছেন আপনারা। আচ্ছা এখন এই মূল বিন্দু থেকে আপনার হচ্ছে x5 এর ডিস্টেন্স, x6 এর, 7 এর, এটা বের করছেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ঠিক এমনইভাবে আপনার সেকেন্ড মূল বিন্দু কোনটা? x2 থেকে আপনি বাকি এইগুলা বের করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো। ঠিক একইভাবে x3 থেকেও বের করবেন। এখন কে কোন গ্রুপের নিকটবর্তী এটা বের করা লাগবে। যেমন x1 পয়েন্টটা, x4 পয়েন্টটা আছে, দেখেন এটা যদি খেয়াল করি, এটা সব থেকে লোয়েস্ট ডিস্টেন্সটা কোনটা? 1 না? তাহলে 1 কার থেকে লোয়েস্ট ডিস্টেন্স? x3 থেকে না? তাহলে সে 3 নাম্বার গ্রুপের সাথে যাবে না? x4 এ যখন দেখব তখন সেও কিন্তু 3 নাম্বার গ্রুপেই যাবে। x6 এ যখন দেখব তখন এটা কার নিকটবর্তী? প্রথম গ্রুপের, সে কিন্তু প্রথম গ্রুপে যাবে। এরপরে x7 কার নিকটবর্তী? 3 নাম্বারে। এরপরেরটা সে কার নিকটবর্তী? সেকেন্ডের, তাই না? তার মানে এখানে কিন্তু একটা গ্রুপিং পেয়ে গেছেন যে প্রথম গ্রুপে x1 আর x6, সেকেন্ড গ্রুপে x2 আর x8, থার্ড গ্রুপে হচ্ছে এইটা। এটা তো পাইছেন। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে এই কোনো কিছু বুঝেন না এরকম কিছু? আচ্ছা এখন দেখেন শুরুতে আমি যখন একা মেম্বার ছিলাম তখন তো গড় মান বলতে 1, ধরেন আমার ভ্যালু 5/1 5ই থাকবে। কিন্তু যখন দুইজন মেম্বার হয়ে গেল একটা গ্রুপে x1 আর x6, তখন তাদের গড় মান বের করার জন্য দেখেন আমার x1 এর x ভ্যালু হচ্ছে 0, x6 এর এই ভ্যালুটা হচ্ছে 1, 0 প্লাস 1/2, তাহলে 0.5 আমার x এর গড় মান। y এর গড় মান কীভাবে বের করবো? 0 প্লাস 0/2, তাহলে কত? 0। আমি কিন্তু দেখেন তাদের গড় মানটা বের করছি, খেয়াল করছেন এটা? ঠিক এখানে যেহেতু দুইটা গ্রুপ তাহলে 2 দিয়ে ভাগ হবে, এখানে যেহেতু 4টা গ্রুপ তাহলে সবাইকে যোগ করে কত দিয়ে ভাগ হবে বলেন? 4 দিয়ে ভাগ হবে। এখন আপনি মিলাবেন যে এখানে যে বিন্দুটা আসছে এটা কি আগের বিন্দুটার সাথে মিল আছে? নাই তো, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? সবগুলা বিন্দু যদি আগের বিন্দুর সাথে সেম থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যালগরিদম টার্মিনেট করছে। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যেখানে 0 0 0 1 5 4 আর এখানে বিন্দুগুলো আলাদা, তাহলে কিন্তু আপনার অ্যালগরিদম কিন্তু এখনও টার্মিনেট করে নাই। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এরপরে এখন আপনি কি করছেন? এখন আপনি এই যে দেখেন x1 x2 x3 এই মূল বিন্দুগুলো পাইছেন। এখন রাউন্ড কত নাম্বার লিখলেন? 2, সেকেন্ড রাউন্ড, এই জন্য কত লিখলেন? 2। এখন আপনি খেয়াল করবেন যে 0.50 এটা কি আমার কোনো জায়গায় আছে? যদি থাকলো, না থাকলে তো ওইটার থেকে সবগুলোর ডিস্টেন্স বের করা লাগবে। 2.5 এটা কি আছে?
নাই, এটা থাকে আছে কি না এটা দেখতে হবে। যদি না থাকে তাহলে আমার সিম্পল যে 8টা বিন্দুর দূরত্ব বের করতে হবে আমার। আমি সিমিলারভাবে নতুন যে হচ্ছে এই 3টা পাইছি, এই 3টা থেকে আমি হচ্ছে 8টা বিন্দু দূরত্ব বের করছি। বের করলে আমি আবারও ওইভাবে মিলাবো যে কোনটা থেকে কোনটা ডিস্টেন্স কাছাকাছি। দেখেন এই যেখানে বোল্ড করে দেওয়া আছে, বোল্ড করের মধ্যে এখানে 3টা পড়ছে, এখানে একটা পড়ছে, এখানে 4টা পড়ছে, তাই না? এখান থেকে আমি আবার মূল বিন্দু বের করবো 0.33, এটা বুঝছেন? এখন আমি আবার খেয়াল করবো যে আগের যেটা ছিল ওটার এটা সেম কিনা। সেম না কিন্তু, দেখেন আগেরটা কিন্তু আলাদা ছিল। আগেরটা দেখেন এখানে এই যে এইটা কিন্তু আলাদা ছিল বর্তমানগুলোর থেকে, তাই না? এখন এখন আমি আরেক দফা এটা করব। আরেক দফা এটা করার পর আমি যখন ভাগ করব তখন দেখতেছি এক্সাক্ট সেম টু সেম। দেখেন তো এক্সাক্ট সেম টু সেম হয়েছে কিনা, এটার সাথে x3 সেম টু সেম হয়েছে না। এই জন্য আমার অ্যালগরিদম হচ্ছে টার্মিনেট করছে। এখন আমি বলবো যে আমার x1 2 6 এটা হচ্ছে একটা গ্রুপের, আমার 8 হচ্ছে সে আলাদা গ্রুপের, 3 থেকে 7 সে হচ্ছে আলাদা গ্রুপের। বুঝতে পারছেন? তো এখন পরীক্ষাতে মেন সমস্যাটা কোথায় হবে? এই ম্যাথটা কিন্তু আপনার অনেক ইজি, মানে দেখতে লাগতেছে অনেক ইজি, কিন্তু সমস্যাটা হবে আপনি যদি কোথাও ভুল করে ফেলেন, যদি শেষ হইতে হবে এমন হইতে পারে যে হচ্ছে ধরেন x1 2 এক গ্রুপে চলে গেছে, 6 আর 8 আরেকটা গ্রুপে চলে গেছে। হ্যাঁ, এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে এই ম্যাথটা সবার লাস্টে আনসার করবেন, কারণ এই ম্যাথটা যদি ভুল যায় তখন দেখা যাবে বাকি পরীক্ষাও খারাপ হয়ে যাবে। তো একটা মানে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন তো আপনি নির্দিষ্ট সময় বুঝবেন যে আমার 4 বার করতে হয়তো বা আমার 20 মিনিট লাগতেছে, আপনি তো জানবেন এটা। যদি এরকম হয় আমি 15 মার্কস দিয়ে দেবো এটা এরকম মেথড, বুঝছেন? তো আপনি হচ্ছে ওই 20 মিনিট বা 25 মিনিট আপনি আলাদা করে রাখবেন, এই হচ্ছে একটা বিষয়। আমাদের যেটা করতো, আমাদের মানুষজন আগে অন্যদের থেকে শুনে নিত, কিছু চালাক মানুষ ছিল যে আসলে কাদের নিয়ে গ্রুপ হবে ওই আশেপাশে ধরতো, ধরে আপনার হচ্ছে 2 স্টেপে মিলিয়ে দিত ম্যাথটা। তাদের জন্য ইজি না, কিন্তু পরীক্ষাতে কোশ্চেনে যদি আপনার কোনোভাবে যদি দেওয়া থাকে যে এটা হচ্ছে এইটা প্রথম স্টেপে থাকবে, তখন তো মিলানোর কোনো চান্স নেই, আপনাকে ওই স্টেপগুলো করেই যাওয়া লাগবে। বুঝতে পারছেন? তো এই ম্যাথটা তো পারবেন আশা করি। আচ্ছা, আপনারা হচ্ছে একটু 4টা বিন্দুর জন্য একটু বের করবেন k = 2। আমি একটা ম্যাথ দিই আপনাদের। আইডিয়া নেওয়া যাবে, বাট অ্যালগরিদমটা না আপনার সবসময়, হ্যাঁ গ্রাফে প্লট করলে পাবেন। ওনার একটা আইডিয়া ভালো আছে, গ্রাফে যদি আপনি প্লট করেন, ধরেন আপনার k = 2, এখানে একটা কনসেন্ট্রেশন, এখানে একটা কনসেন্ট্রেশন, এখানে একটা কনসেন্ট্রেশন, আসলে যদি আপনি মূল বিন্দুগুলো ধরতে পারেন তাহলে আসলে কোনো সমস্যা নেই আসলে, কিন্তু কত স্টেপে হবে এটা বলা যায় না। তো এটা যেটা করবেন t = 2 এর জন্য করবেন, একটু পরে দেখি 0 1 1 2 3 2 5 2। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যেভাবে পড়াই আপনার কি বুঝেন নাকি আরো কোনো ইজি ওয়ে ফাইন্ড আউট করতে হবে? বুঝেন তো? ঠিক আছে, গুড। বলবেন আর কি না বুঝলে। তো এটা এই পর্যন্ত আমার মিডের সিলেবাস। আমি আপনাদের যেগুলো দাগাই দিছি বা যেগুলো পড়াইছি স্লাইডের মধ্যে, আপনি আবার আমাকে ব্যাক দিয়েন স্লাইডগুলো, তাহলে হচ্ছে আমি ওটার উপর কোশ্চেন করে ফেলবো আর কি। তো নেক্সট উইক হলে আমি কোশ্চেন প্রিন্ট করতে সমস্যা, কোশ্চেন যে কখন প্রিন্ট করব, আমি তো আসি একদিন, আর আপনাদের নামাজের পরে ওনারা থাকে না, এটা হচ্ছে একটা বিষয়, অনেকটা সময়। আচ্ছা দেখি, প্রিন্ট করা লাগবে আর কি আমার, তো আমি আপনাকে জানাবো, আপনাকে এইটা রিক্যাপ করব। এখানে আছে কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে আমি তো মনে হয় অ্যালগরিদম পড়াইছিলাম, এখানে তো ম্যাথ নাই, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এখানে তো একটা অ্যালগরিদম ছিল যেটা আসলে দেখতো যে হচ্ছে ওটার অ্যাডজাসেন্ট 4টা বা 8টা কানেক্টেড
যেখানে কল্পনা করতেছেন ওগুলা অলরেডি এক্সপ্লোর নাকি বাউন্ডারির বাইরে, যদি না হইতো তাহলে ওগুলো এক্সপ্লোর করতো আর কালার করে দিত, আর তো কোনো সমস্যা নেই, এখানে ম্যাথ ছিল না। এখানে আচ্ছা, এখানে ম্যাথ ছিল, এখানে ম্যাথ ছিল হচ্ছে আমরা দেখছিলাম দুইটা, একটা হচ্ছে ডিডি এর আর একটা হচ্ছে ব্রেসেনহামের, যেটার মধ্যে আমরা মোস্ট প্রবাবলি এইটুকু অংশে ফোকাস ছিলাম একটা, আর একটা হচ্ছে এখানে হচ্ছে ফর্মুলা আর কি। তো ডিডি এর অ্যালগরিদমে আপনার স্লোপ হচ্ছে আপনার বের করাটা ইম্পর্টেন্ট, কারণ স্লোপের উপর বেসিস করে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। যদি স্লোপ হচ্ছে একের থেকে কম থাকে বা সমান থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জ হওয়ার এটা, এখানে এম কিন্তু শুরুতে যে এমটা ক্যালকুলেট করছেন সারা ওইটাই, আর যদি বেশি থাকে সেক্ষেত্রে এই ফর্মুলাটা। তো এখানে মনে হয় আমরা দেখাইছিলাম, এখানে মোস্ট প্রবলি এটাই দেখাইছি। কোনটা কোনটা? -2। আচ্ছা -2 যখন না, তখন বলছিলাম যে পরম মান নিতে, নেগেটিভ ভ্যালু যাই হোক পরম মান তো সবসময় পজিটিভ, এই জন্য। তাহলে এটা একের থেকে বড় হবে না, তাহলে কোন ফর্মুলা হবে বলেন? তাহলে যে এই ফর্মুলা হবে না, এটা সেকেন্ড ফর্মুলা হবে না? আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা আমি আবার বলি আপনার, দেখেন ফর্মুলা বসানোর সময় এখানে দেখেন মডুলাস দেওয়া না জিনিসটা, তার মানে তো প্লাস দিলে প্লাস, মাইনাস দিলেও প্লাস। সুতরাং আপনি এইভাবেই একদম এইভাবেই চিন্তা করেন যে মডুলাসের মানটা যদি একের থেকে সমান অথবা কম হয় তাহলে আমার এই ফর্মুলা যাবে, অর্থাৎ এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান m পরিমাণে বাড়বে। আর যদি মডুলাসের মানটা একের থেকে বড় হয় সেক্ষেত্রে 1/m পরিমাণে বাড়বে এক্স, আর ওয়াই এর মান 1 করে বাড়বে। এখন তো কনফিউশন ক্লিয়ার? ওকে, তো এইটা দেখবেন। আরেকটা ম্যাথ ছিল হচ্ছে আপনার ব্রেসেনহাম, যেটা এক্স্যাক্টলি জাস্ট একটা বিষয়ই, ডেল্টা ওয়াই বলতে ওয়াই এর পরিবর্তন, ডেল্টা এক্স বলতে এক্স এর পরিবর্তন, ওটা বের করে ওই ইন্ডিকেটরের উপর বেসিস করে আমার হচ্ছে এখানে ফর্মুলা চেঞ্জ হতে থাকে এবং ম্যাথগুলো সামনে দিকে আগাতে থাকে আর কি। সো এটাও আই গেস প্রবলেম হবে না। এখান থেকে আমার মোস্ট প্রবাবলি দুইটা ম্যাথই দেখাইছিলাম, এখান তো আর ম্যাথ নেই নিচে। সো এটা একটু দেখবেন। জি জি জি, দুইটা বল, আচ্ছা আমি ওই পিডিএফে দাগানো ছিল না ওটা। আচ্ছা তাহলে আমি আবার পাঠাই আপনাদের। আচ্ছা তাহলে আমি আবার পাঠাই আপনাদের, মানে আমাকে পিডিএফ গুলো দিয়ে না, আমি দাগায় পাঠাবো নি আবার। আর এখানে হচ্ছে কয়েকটা ম্যাথ মোস্ট প্রবাবলি ছিল জিওমেট্রিক ট্রান্সফর্মে, এখানে ফর্মুলা ছিল কয়েকটা, এটা মাথায় রাখতে হবে যে ফর্মুলা বেসিসে ম্যাথ। এখানে কয়েকটা কনসেপ্ট আমরা দেখছিলাম, ট্রান্সলেশন, রোটেশনের জন্য এইটা হচ্ছে আমার ভেক্টরটা, এটা মুখস্থ, এক্স ওয়াই আপনাকে হচ্ছে দিবে ওরা, আপনি জাস্ট ক্যালকুলেটারে বসায় গুণটা করে দিবেন, আর তো কিছু নেই। ওকে, আর যখন এটা হিসাব করবেন তখন এই মানটা রেডিয়ানে রাখবেন, থিটা কিন্তু রেডিয়ানে 45 রেডিয়ান আর কি, না এটা ডিগ্রিতে দেওয়া থাকলে ডিগ্রিতেই রাখবেন আর কি, সমস্যা নেই। আর হচ্ছে এখানে একটা ফর্মুলা, এখানে আরেকটা ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলাটা, এটাও কাজে আসে। আমার জাস্ট বিশেষ করে যে জিনিসটা দরকার ছিল এখানে নিচের দিকে মনে হয়, এই যে এই ম্যাথটা, এই ম্যাথে তো হচ্ছে আপনার যদি মূল বিন্দু থাকে তাহলে ডিরেক্টলি এই যে এই ভ্যালুটা, আর যদি কোনো গিভেন বিন্দু থাকে যেমন 2 4 তাহলে জাস্ট 2 - 4 এই পাশে বসানো, এটা তো একদম ফর্মুলা। এই ম্যাথটা এখানে যেটা আছে যে অরিজিনের কেন্দ্র করে ঘোরানো, এটাও সেম ফর্মুলা, এটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে দেওয়াই আছে, এখানে মোস্ট প্রবলি দেওয়া আছে, একটু দাঁড়ান, নিচের দিকে হয়তো বা দেওয়া আছে। এই যে এইটা, এই যে এটা রোটেশন, এই রোটেশনের ফর্মুলাটা, তো এই রোটেশনের ফর্মুলার জন্য আপনার এই ফর্মুলা ডিরেক্টলি বসানো হয়েছে এখানে। আর এগুলার কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না, মান চেঞ্জ হবে না, সুতরাং আপনি অঙ্ক যেভাবে প্র্যাকটিস করতেছেন এক্স্যাক্টলি সেমভাবেই পাবেন। এখানে জাস্ট হচ্ছে এই ফর্মুলার ইটা বসানো হয়েছে, আর এই পাশে হচ্ছে আপনার ওই যে এক্সিসটা দেওয়া আছে ওই এক্সিসটা বসানো হয়েছে। আর এখানে আরেকটা ম্যাথ আছে, এটাও ফর্মুলা, এই তিনটা ম্যাথ এখান থেকে দেখানো হয়েছে, বুঝছেন? জাস্ট ফর্মুলা দেখবেন তাহলে মোটামুটি হয়ে যাবে। আমি দাগাই দিব নি, ফর্মুলাগুলো দাগাই দেবো, আর এইগুলোতে তো কোনো ম্যাথ নেই। সো এখানে টোটাল মনে হয় 6টা বা 7টা ম্যাথ হবে টোটাল, একেবারে ইন টোটাল। এর মধ্যে আমি আপনাদের বললাম যে এই ম্যাথটা পরীক্ষাতে আমি দিবই, আর এখান থেকে হয়তো একটা ম্যাথ দিব, তাহলে একটা ম্যাথ দিব, তাহলে হচ্ছে 12, মানে আপনার টোটাল যদি 35 আমি পরীক্ষা নেই 35এও আপনার দেখা যাবে 20 মার্কস ম্যাথ, পিওরলি ম্যাথ, মানে আপনি জাস্ট করে ফেললেই, ইভেন ইফ আপনি এই ম্যাথে যদি ভুল করেন মাঝখানে কোনো জায়গায়, আমি হচ্ছে 12 থাকলে আমি 10 দিয়ে দিব, যদি স্টেপ বাই স্টেপগুলো দেখাইতে পারেন আর কি।
কারণ আপনাদের মার্কিং স্কিমটা আবার অনেক কম্প্যাক্ট গ্রেডিংটা, সো ওইভাবে মার্কস বেশি কাটলে আবার অনেক নিচে পড়ে যাবেন আর কি। হ্যাঁ, সো ওইটা সমস্যা নেই, আপনারা একটু জাস্ট স্টেপ বাই স্টেপগুলো মেনটেন করবেন আর কি। আমি বলছি যে আপনার 20 মার্কসের মতো মাস্ট ম্যাথ, আর এর বাকি যে এটা 30-তে নেই 35-এরই বাকিটা থিওরি। জি জি, আমি বুঝি নাই, আমি টপিকগুলো যেগুলো পড়াইছি আর কি ওগুলাই আজকে এই সপ্তাহের মধ্যে মার্ক করে দিব, কালকে পরশুর মধ্যে। ওকে, জি জি, আমি হচ্ছে মার্ক করে আবার পাঠাবো আপনাদের, হয়তো ইয়েলো কালার দিয়ে মার্ক করে পাঠাইতে পারি আর কি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের প্রজেক্ট 1, আপনারা যেটা করবেন গ্রুপ তো করে ফেলছেন, আমি আপনাদের দেখেন এটা আগে থিওরি অনেকটু গেলে তারপরে এই ল্যাবের কাজ করে মানুষ জেনারেলি, কারণ এটা অনেক কিছু থিওরি পড়ে তারপরে ল্যাবে আসে। তো এখানে দেখবেন যে আপনি কোড সহ গিটহাবে অনেকগুলো কোড সহ, এগুলো হচ্ছে ওপেনজিএল এর প্রজেক্টগুলো, বুঝছেন? তো আপনারা যেটা করবেন প্রজেক্ট 1টা হচ্ছে আমাদের যদি নেক্সট দিন পরীক্ষা হয়, তো আপনি যেটা করবেন আমাকে প্রজেক্টের নামগুলো দিয়ে দিবেন আর কি ওই দিন, মানে আপনি এই প্রজেক্টটা করবেন, ওইটা আমরা হচ্ছে প্রজেক্ট 1টা দেখবো। আমাদের মিড যেটা আছে এটা মিডের পরের উইকে আপনাদের প্রজেক্ট 1টা দেখবো, ওইটা আমি সিলেক্ট করে দিলে দেওয়ার থেকে আপনার সব থেকে বেটার হয় কি জানেন, আপনারা নিজেরা করবেন। এখান থেকে জাস্ট হচ্ছে সার্চ দিবেন, কোড আছে, সব কিছু আছে, জাস্ট রান করবেন, আর কিছুই না। আর ভেতরে গিয়ে চ্যাটজিপিটিতে দিবেন, দেওয়ার পরে বলবেন যে কোনটা কি কাজ করে পড়ে আসবেন, বুঝতে পারছেন? মানে আমি দিলে জিনিসটা আরও কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এর থেকে আপনি যদি নর্মাল চিন্তা করেন একটা প্লেন উঠতেছে, কোনো সমস্যা নেই, যত সিম্পল রাখতে পারেন কোনো সমস্যা নেই। মানে আপনি যদি মনে করেন যে হচ্ছে না আপনি ঘর বাড়ি আছে, এইটা করবেন, আপনি হয়তো বা আপনি সবগুলা বাদ দিয়ে জাস্ট এই অংশটা করবেন, করেন জাস্ট, কোনো সমস্যা নেই। মানে আপনারা ইজিভাবে করেন। এটা হচ্ছে প্রজেক্ট 1, আর এটা আপনারা দেখাবেন মিডের পরের উইকে, আর তারপরে হচ্ছে আমরা প্রজেক্ট 2 অর্থাৎ ফাইনাল প্রজেক্টে যাব, বুঝতে পারছেন?